নমস্কার, জয়গুরু, সুপ্রভাত। পড়ছি কৃষ্টি মানিক থেকে। ইসবগুল, সংগ্রাহক সুরেশচন্দ্র পাণ্ডা। একটি দাদা বললেন, আমি খুবই কষ্টকাঠিন্যে ভুগছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইসবগুল এবেলা 4 ওবেলা 4 চামচ এই রকম খেয়ে দেখতে পারো। ইসবগুল সম্বন্ধে বিভিন্ন তথ্য। ইসবগুল গুল্ম জাতীয় গাছ। এরা ফুল ছোট, এদের পাপড়ি সূক্ষ্ম হয়, বীজের খোসা আছে। ইসবগুল গাছের উচ্চতা 1.5 থেকে 2 ফুট পর্যন্ত লম্বা হয়। ফল 2 কোষ বিশিষ্ট, 7-8 মিলিমিটার লম্বা হয়। ফলের ভিতরে 3 মিলিমিটার লম্বা বীজ থাকে। বীজ দেখতে নৌকার মতো এবং খোসায় পিচ্ছিল হয়। এটা এক ধরনের রবি শস্য। হেমন্তকালে বীজ বপন করা হয়, চৈত্র মাসে ফসল তোলা হয়। ইসবগুল উপমহাদেশে সবাই চেনে। এর নানাবিধ উপকারিতা সম্পর্কেও আমরা ওয়াকিবহাল। নামের সাথে গুল আছে বলে অনেকে ভাবি হয়তো ক্ষুদ্র ফুলের সূক্ষ্ম পাপড়ি হবে, কিন্তু এর সম্পর্কে ফুলের বীজ নয়, এর সম্পর্ক ফুলের সঙ্গে নয়, বীজের সঙ্গে। সঠিকভাবে বলতে গেলে বীজের খোসার সঙ্গে, যাকে এইসব ফুলের ভুসি বলে জানি। বিদেশি বাজারে এটা সিলিয়াম হাস্ক, গ্রিক শিলা, অর্থাৎ এক ধরনের মাছি, ডানাহীন ফ্লি মাছি। এগুলো এসবগুলোর বীজ দেখতে আকারে অবয়বে অনেকটা ফ্লি মাছির মতো বলে ইংরেজিতে এই নাম। ইসবগুল শব্দটা ফার্সি এসপাগুল থেকে আগত, যার অর্থ ঘোড়ার কান। খুব ছোট হলেও খোসাগুলো শত শত গুণ বড় করে দেখলে ঘোড়ার কানের মতোই মনে হতে পারে। তবে আমাদের খাল বিল ভরা জলজ উদ্ভিদ পানায় ইঁদুরের কানের মতো আকৃতি, যা সহজ অনুমেয় নয়। যা হোক, কল্পনাকে জলাঞ্জলি দিয়ে যোগ বিয়োগ করে আমরা একটা আত্মীকরণ করেছি। বাংলায় উচ্চারণগতভাবে ইসবগুল, বানানে ইসবগুল। বিস্তৃতি: এর আদি বাসভূমি ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। এছাড়া স্পেন, উত্তর আফ্রিকা, পাকিস্তানের সিন্ধু এলাকা, পশ্চিম এশিয়া, চীন, রাশিয়া, ভারত এসবগুলোর আদি বাসভূমি ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। ক্রমে ক্রমে এর বিস্তৃতি ঘটেছে স্পেন, উত্তর আফ্রিকা, পাকিস্তানের সিন্ধু এলাকা, চীন, রাশিয়া ও ভারত। প্ল্যান্টাগো জেনাসের প্রায় 200 প্রজাতি রয়েছে। 10টি পাওয়া যায় ভারতে। অনুমান করা হয় ভারতে এইসবগুলো প্রবেশ করেছে ষোড়শ শতকে, মুঘল আমলে। পৃথিবীতে বাণিজ্যিকভাবে যে কটি প্রজাতি চাষের জন্য ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে ফ্রান্সের কালো বীজ প্ল্যান্টেগো ইন্ডিকা এবং স্পেনীয় প্ল্যান্টাগো সিলিয়াম ও ভারতীয় সাদা টিবিস প্ল্যান্টাগো ওভেটা। প্রক্রিয়াজাতকরণ: ইসবগুল গাছ 1.5-2 ফুটের মতো লম্বা হয়। ফল 2 কোষ বিশিষ্ট, 7-8 মিলিমিটার লম্বা বীজ থাকে। বীজ দেখতে নৌকার মতো খোসায় পিচ্ছিল, মিউসিলিস বা শ্লেষ্মা থাকে। এটা এক ধরনের রবি শস্য থেকে আমরা চৈতালি বলি, কারণ হেমন্তে বীজ বপন করে চৈত্র মাসে ফসল তোলা হয়। যেমনটা করা হয় মুগ মসুরের বেলায়। উপমহাদেশে এইসবগুলির চাষ সব থেকে বেশি হয় ভারতের গুজরাট অঞ্চলে। অন্যান্য অঞ্চলের মধ্যে রয়েছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। গুজরাট থেকে আমেরিকা, ইউরোপে এসবগুলো রপ্তানি হয়। বিস্তৃতভাবে ধরলে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এইসবগুলির চাষ হতে পারে, যখন বৃষ্টি থাকে না। তাপমাত্রাও থাকে 15 থেকে 30 সেন্টিগ্রেডের মধ্যে। আর্দ্রতাপূর্ণ পরিবেশে মেঘমধুর আকাশ আর রাতের খোলা তাপমাত্রা বেশি হলে ফলন খুব কমে যায় ফসলের। আর পুষ্ট বীজ তোলার জন্য মৌসুমী বৃষ্টি হলে রক্ষা থাকে না। ক্ষতির পরিমাণ দেখে ইসবগুল নির্ভর চাষিদের পরিবারে হাহাকার নেমে আসে। ইসবগুলের বীজ 3 মাস পর্যন্ত সুপ্ত অবস্থা থাকে। এ সময় ঠান্ডা বা গরম জল দিয়ে স্ক্ল্যারিফিকেশন বা কষা মাজা করলেও বীজ থেকে চারা গজানো যায় না। কিন্তু মৌসুমে উপযুক্ত তাপমাত্রায় 90% বীজ থেকে চারা গজিয়ে আসে। বীজের এই প্রকৃতিগত সুপ্তাবস্থার কারণে এখন পর্যন্ত বীজ থেকে বছরে বহুবার ফসল তৈরি করা সম্ভব হয়নি। বীজ থেকে খোসা আলাদা করার জন্য এক ধরনের সূক্ষ্ম কাজ, এর জন্য সাধারণ জাঁতাকল ছাড়াও আধুনিক যান্ত্রিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেমন ফ্লুইড এনার্জি মিল, বল মিল, ভাইব্রেটিং মিল, পিন মিল। বহুল ব্যবহৃত পিন মিলের দুটো চাকাতেই চক্রাকারে অজস্র পিন লাগানো থাকে। চাকাগুলো বিপরীত গতিতে ঘোরার সময় দুপাশের পিনে ঠোকা খেয়ে এইসবগুলোর বীজ থেকে খোসা আলগা হয়ে যায়। ফ্লুইড এনার্জি মিলে প্রকোষ্ঠের মধ্যে অতিবেগে স্টিম বা বায়ু চালিত করার ফলে বীজে বীজে ঠোকাঠুকি লেগে খোসা আলাদা হয়ে যায়।
বল মিলে বীজের মিশ্রণের সঙ্গে পাথর ও ধাতব বল মিশিয়ে ঘোরানো হয়। ভাইব্রেটিং মিলে কম্পনের মাধ্যমে খোসা আলাদা করা হয়। যেভাবেই খোসা আলাদা করা হোক, সব পদ্ধতি প্রধান লক্ষ্য থাকে খোসা উৎপাদন করতে গিয়ে যেন বীজ ভেঙে টুকরো না হয়ে যায়। যাই হোক, সব কারখানাতেই কিছু না কিছু বীজ ভেঙে যায়, সেগুলি চালনি দিয়ে আলাদা করা হয়। আবার খড়কুটো ধুলোবালি থেকে মুক্ত করার জন্য কুলো দিয়ে ধান ওড়ানো হয়, যেভাবে সেভাবে খোসা ওড়ানো হয় সাবধানে হালকা বাতাসে। বর্ণ ও গুণাগুণ। ইসবগুল মানুষের শরীরে খুবই উপকারী। ইসবগুলের ভুসি বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এর মধ্যে যে অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশ থাকে তা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো। ডায়রিয়া, পাকস্থলী ইনফেকশন সরায়, অ্যাসিডিটির সমস্যার প্রতিকার করে, ওজন কমানোর ক্ষেত্রে কার্যকারী। পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, হজম প্রক্রিয়াকে উন্নত করে। এর খাদ্য আঁশ কোলেস্টেরলের মাত্রা কমায়, হৃদরোগ থেকে সুরক্ষিত রাখে, ডায়াবেটিস ও বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, প্রস্রাবের জ্বালা পোড়া দূর করে, শরীরকে চাঙ্গা রাখতে উপকারী। সন্নীতি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অনাচারী অভক্ষ ভোজী, অন্নাগামী বিশ্বাসঘাতক, চৌর্যবৃত্তিরত দুষ্টকর্মা, ইষ্টকৃষ্টি বিমুখ, সত্তা সম্বর্ধনায় বিরুদ্ধাচারী। শাস্ত্রে সাধারণত এদেরই অন্ন ও পানীয় দুষ্য বলে বর্ণিত হয়েছে। উপযুক্ত প্রায়শ্চিত্ত ও শুদ্ধি অনুষ্ঠান দ্বারা সদাচারী না হওয়া পর্যন্ত এদের দ্বারা জনগণ সহজেই সংক্রামিত হয়ে ওঠে, স্বাস্থ্য ও নৈতিক জীবন পঙ্কিল হয়ে ওঠে, সত্তা সম্বর্ধনাও দুস্থ হয়ে ওঠে ক্রমশ। তাই স্বতন্ত্রীকরণ ও শুদ্ধির উদ্দেশ্যে শাস্ত্রের এই শাসন। ক্ষুধা পেলেই যে লোভ হয় কেবল তা নয় কো, ক্ষুধা না পেলেও লোভ হয়, সে লোভ ক্ষুধার নয়, খাওয়ার। তাতে ক্ষয়ই আনে, তা পুষ্টির পরিপন্থী। তেমনি বৈধানিক ও আগ্রহান্বিত প্রীতির সাথেও কাম থাকতে পারে, কিন্তু ওটা না থাকলেও মানুষ কাম প্রলোভী হতে পারে, কিন্তু সেটা স্বাস্থ্য, পুষ্টি, উন্নতিপ্রসূ নয় কো।